বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রান্তে তোমাদের সাথে অনেক দিন যাবৎ যোগাযোগ নেই। সে কারণে আমরা অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি সেই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে উপভোগ করবে। আশা করি উন্নতি হবে। তো আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, মামুন-সিটি পাবলিক উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক, মামুন-সিটি পাবলিক উচ্চ বিদ্যালয়, সুন্ডিয়া বাজার, জামালপুর। তো আজকে আমার পাঠদানের বিষয় হলো বাংলা প্রথম পত্র, দশম শ্রেণী। তো সে সুবাদে আমরা বিভিন্ন ক্লাসগুলোতে সাহিত্য সম্পর্কে আলোচনা করেছি এবং পড়েছি সেখানে যে মানব মনের সামাজিক দর্পণটাই হলো সাহিত্য। এই সাহিত্যের রূপ ও রীতি নামে একটা প্রবন্ধ তোমাদের আছে। এই প্রবন্ধ নিয়ে আজকে আমি পাঠদান করব। সেই পাঠদানের সাহিত্যের রূপ ও রীতি তোমরা খাতাগুলো বের করে খাতায় পাঠ শিরোনামটা লিখে নাও। সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি অবশ্যই খাতায় লিখে নিয়েছ। তো তাহলে মানব মনের সামাজিক দর্পণটাই হলো সাহিত্য। এখন আমাদের জানতে হবে সাহিত্যের রূপ কি। সাহিত্য হলো বিরাট এক পরিধির বিষয়। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা বুঝে থাকি সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখাকে, যেমন উপন্যাস, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, রম্য রচনা ইত্যাদি। আর সাহিত্যের রীতি বলতে আমরা বুঝতে পারতেছি বা বুঝি এই শাখা প্রশাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা করাটাই হলো সাহিত্যের রীতি। প্রবন্ধে প্রথম প্রধান শিরোনাম সাহিত্যের রূপ ও রীতি, এবং এই সাহিত্য রীতির এবং এই প্রবন্ধটি লিখেছেন প্রখ্যাত লেখক এবং গুণী লেখক হায়াত মাহমুদ। এখন এই গুণী লেখক সম্পর্কে অবশ্যই আমাদের কিছু জানার বিষয় আছে, এবং এখন তোমরা একটু পর্দায় লক্ষ্য করো যে হাসি খুশি ব্যক্তিটাকে আমরা দেখছি, উনি কিন্তু একজন প্রখ্যাত গুণী লেখক। ওনার জন্ম হলো 2 জুলাই 1939 সালের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মোড়া গ্রামে। তার ছেলেবেলা কেটেছে পশ্চিমবঙ্গে। তার বাবার নাম মোহাম্মদ শমশের আলী এবং মার নাম আমিনা খাতুন। হায়াত মাহমুদ ঢাকা সেন্ট গ্রেগরিস হাই স্কুল থেকে 1956 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1958 সালে পরবর্তীতে কায়েদে আজম কলেজ, বর্তমানে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে কিছুদিন উনি চাকরি করেন বাংলা একাডেমিতে।
1978 থেকে 2004 পর্যন্ত দীর্ঘকাল তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী, প্রতিবার খেলা, নজরুল বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা লেখার নিয়মাবলী ইত্যাদি। তো আমরা এই গুণী লেখকের সম্পর্কে জানতে পারলাম। আমরা এখন মূল আলোচনায় ফিরে যাব। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের যে সাহিত্যের উপরীতি প্রধান শিরোনাম, এই শিরোনামের মাঝখানে কিছু উপশিরোনাম রয়েছে। সেগুলো হলো, 1 নাম্বার সেটা হলো কবিতা, 2 নম্বরে আছে ছোট গল্প, 3 নম্বরে আছে নাটক, 4 নম্বরে আছে প্রবন্ধ, 5 নম্বরে আছে উপন্যাস। এই 5টি উপশিরোনাম আমাদের আলোচিত হবে সাহিত্যের উপরীতি প্রবন্ধে। তো আজকের আলোচনার বিষয় হলো কবিতা। সাহিত্যের শাখা প্রশাখা প্রথম আসছে কবিতা, এখন কবিতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কবিতাটা হলো ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলে থাকি। কবিতার 2টি রূপভেদ আছে। একটি হলো মহাকাব্য, অন্যটি হলো গীতি কবিতা। একটি হলো মহাকাব্য, দ্বিতীয়টি হলো গীতি কবিতা। এখন আমরা প্রথমে আলোচনায় আসব এখন এই মহাকাব্যটা কি। এখন এই মহাকাব্য সম্পর্কে আমরা কথা বলবো। সেটা হলো বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত রূপ লাভ করেছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের তাঁর মেঘনাদ বধ কাব্যে। মহাকাব্য রচিত হয় সাধারণত যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন 2টি কাহিনী, একটি হলো রামায়ণ আর অন্যটি মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়েছে যে যা নেই ভারতে তা নেই ভারতে। এর অর্থটা হলো মহাভারতে গ্রন্থে যা নেই তা ভারতবর্ষের নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। অর্থাৎ মহাভারতের মধ্যে এমন কোনো ঘটনা নাই যা ভারতবর্ষে ঘটে নাই বা ভবিষ্যতেও ঘটবে না। অর্থাৎ সমস্ত কিছুর সমন্বয়ে এই মহাভারত গ্রন্থটা রচিত হয়েছে। মহাভারত আয়তনে বিশাল, রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। রামায়ণের কাহিনীটা হলো পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস। তাঁদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ। বনবাসে থাকার সময়ে লঙ্কাদ্বীপে রাজা রাবণ তার বোন সুপর্ণার খাদ সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দী করে রাখে। অর্থাৎ এখানে এই রাবণের বোন সুপর্ণা খাঁর সম্মান, কি সম্মানে হানি করেছিল? সে সম্মানটা হলো কোন এক ঘটনায় সেই লক্ষ্মণ সেই রাবণের বোন সুপর্ণার নাক কেটে দিয়েছিলেন, আর এই প্রতিশোধ নেওয়ার জন্য সীতাকে হরণ করে তার বাগান বাড়িতে নিয়ে আসে।
সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটি রামায়ণ কথা, অর্থাৎ রামায়ণের মধ্যে এই ঘটনাগুলো সম্বলিত আছে। অর্থাৎ এক কথায় মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। অর্থাৎ আগের দিনে তৎকালীন সময়ে মহাকাব্যগুলো লেখা হতো কবিতা আকারে। এই বইয়ে আছে, এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতি কবিতা হিসাবে পরিচিত। এখন এই গীতি কবিতার আলোচনায় আমরা আসতেছি। এখন এই গীতি কবিতাটা কি, এটা আমাদের জানতে হবে। উপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তাঁর প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছিলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা কবির অনুভূতির প্রকাশ হওয়ার সাধারণত দীর্ঘকায় হয় না। বিষয়টা হলো, গীতি কবিতা কবির যে অনুভূতি প্রকাশ পায়, এই অনুভূতিটা আসলে দীর্ঘকার হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে যদি দীর্ঘকায় দীর্ঘও হয় তাতেও অসুবিধে নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যের গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতাবলী। এই প্রশ্নটা ভালোভাবে জানবে, কারণ এটা কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে থাকে। এখানে প্রশ্নটা হলো, বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতাবলী। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন এই ধরনের আছে, সেটা হলো বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। কাজে এই দুটার ভিতরে যেন তোমাদের খটকা না লাগে প্রশ্ন দুটা। তারপর আর একটু মনোযোগ দিয়ে শোনা কথাগুলো। বাংলা কবিতার বিশেষ দুটি ধারার জনক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও পল্লী কবি জসিম উদ্দিন। প্রথম জন আমাদের সাহিত্যের বিদ্রোহী কবি ও দ্বিতীয় জন পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দীপ্ত ভাবের দেখা মেলে, তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসিম উদ্দিনের নকশিকাঁথার মাঠ ও সুজনবাদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি, এবং সেক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। বিধায় এই দুই ধারার দুইজন জনক, অর্থাৎ বিদ্রোহী হিসেবে কাজী নজরুল ইসলাম এবং পল্লী কবি হিসাবে জসিম উদ্দিন। তো আজ এই কবিতার বিষয়টা আমরা আলোচনা করলাম। এখন বিষয়টা হলো, তোমরা কত দূর অনুধাবন করতে পেরেছ আমার আলোচনা। এখানে কিছুটা প্রমাণ আমি তোমাদের কাছ থেকে নিব। সেটা হলো, এখানে আমি আলোচনায় নিয়ে আসছি যে লেখা আছে মহাকাব্য কি। এটা অবশ্যই বাসায় বসে একটু বই খুলে দেখবে। মহাভারত সম্পর্কে কি বলা হয়েছে। তৃতীয় প্রশ্ন, সাহিত্যের রূপ কি। তো ক্লাস প্রায় আমার শেষের দিকে। আর একটু লক্ষ্য করো, যা হোক আমার ক্লাস প্রায় শেষের দিকে। তো এবার তোমরা বাড়ির কাজটি খাতায় ঝটপট লিখে নাও। প্রথম প্রশ্ন, মহাকাব্যকে অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা বলা হয় কেন। প্রশ্ন 2, যা নেই ভারতে তা নেই ভারতে, লাইনটি ব্যাখ্যা করো। নাম্বার 3, গীতি কবিতা বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তো ক্লাস আজকের মতো আলোচনা শেষ করতে যাচ্ছি। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আমার উপদেশ বা পরামর্শ, সেটা হলো তোমরা
ঘরে থাকবে, ঘরের বাইরে গেলেই মাস্ক পরে বের হবে, বাবা মার কথা শুনবে, আর বই পুস্তকগুলা একটু নাড়াচাড়া করবে, তার মানে একটু পড়াশোনা করবে। যদিও আমরা স্কুলে তোমাদের প্রাতিষ্ঠানিকভাবে ক্লাস নিতে পারতেছি না, বিধায় অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। কাজে এই ক্লাসগুলো সুন্দরভাবে তোমরা উপভোগ করবে, উপকৃত হবে। এই বলে আজকে আমার পাঠদান শেষ করছি। আল্লাহ হাফিজ।